বাংলায় বিজেপি ক্ষমতায় এলো আর তেলে বেগুনে জ্বলছে জামাতরা। ব্যাপারটা কি বলুন তো? শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় এবার বাংলাদেশে শুরু হয়েছে জামাতদের বিক্ষোভ। ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জামাতের দল। আচ্ছা, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচনে কে ক্ষমতায় এলো আর কে গেল, এই নিয়ে জামাতদের এত মাথা ব্যথা কিসে? ভারত দখলের পরিকল্পনা ভেস্তে গেল তাই জন্য? বাংলাদেশের নির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় জামাতদের জয়ের পরও শেষমেশ সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল উগ্রবাদীদের। অজিত দোভালের এক চালে কুপকার জামাত, আর ভেস্তে গেল সিআইএ ও আইএসআই এর ব্লু প্রিন্টও। বাংলায় জয়ের পরও বর্ডারে ফের বড় অ্যাকশন শুরু ভারতের। কোন প্ল্যানে বাংলাদেশকে ঘিরে ফেলল ভারত, আর সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল মৌলবাদীদের। হাসিনার পতনের পর থেকে কিভাবে ধীরে ধীরে গুটি সাজাচ্ছিল ভারত, আসুন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। আমরা জানি আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের রণকৌশল বরাবরই অত্যন্ত নিখুঁত, তীক্ষ্ণ এবং মারাত্মক। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং সেখানে জামাতি ইসলামের মতো চরমপন্থী দলগুলোর সক্রিয়তা ভারতের নিরাপত্তার জন্য একটা বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সাউথ ব্লকের একটা অত্যন্ত গোপন বৈঠক এবং অজিত দোভালের একটা মাস্টারস্ট্রোক পাকিস্তান সহ পশ্চিমা এজেন্সি ব্লু প্রিন্ট এবং দেশের ভিতরের একটা শক্তিশালী টুলকিট গ্যাংকে যেন এক ঝটকায় কুপকাত করে দিল। হ্যাঁ, সম্প্রতি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের কোচবিহার এবং লালমনিরহাট এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ফের এক উগ্রপন্থীকে কুপকাত করেছে আমাদের বিএসএফ জওয়ানরা। দেখুন, ভারত এসব এমনি এমনি করছে না। এই ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে নয়া ভারতের এমন এক মহা পরিকল্পনা, যার আজ পেয়ে ঢাকা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে রীতিমতো যেন এখন আতঙ্ক তৈরি হয়েছে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের ভিতরে উগ্রপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলো চরমভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর পিছনে পাকিস্তানেরই আইএসআই এবং আমেরিকার কিছু পশ্চিমা এজেন্সির পরোক্ষ মদত ও সিআইএ এর গোপন ব্লুপ্রিন্ট কাজ করছিল। আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব বদল এবং ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর বিশ্ব রাজনীতির সমীকরণ যখন দ্রুত সাথে পাল্টাচ্ছিল, ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের জামাত নেতৃত্ব মনে করছিল যে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে আসাম ও ত্রিপুরায় অস্থিরতা তৈরি করার সুযোগ পাবে। তাই তারা ঢাকা থেকে হুঙ্কার দিচ্ছিল যে মোদিকে ক্ষমতাচ্যুত করে ভারতের মাটিতে ইসলামী পতাকা উড়ানো হবে এবং ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই এই প্ল্যান বি ট্র্যাক করেছিল। এর মধ্যেই ধরা পড়ে এক মারাত্মক তথ্য। বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে গোপন যোগাযোগ এবং বিশেষ কার্গো বা ফাইটার জেটের অনিয়মিত গতিবিধি সরাসরি ভারতের রাডারে ধরা পড়েছিল। শুধু তাই নয়, যে সীমান্তে গত 2 বছর ধরে পাকিস্তানের ইসলামী গোষ্ঠী ঘাঁটি গেড়ে বসে আছে, সেই এলাকায় বাংলাদেশ নিজেদের একটা এয়ারবেসকে পাকিস্তান বা চায়নার হাতে হ্যান্ডওভার করার চক্রান্ত করছিল। সীমান্তের ড্রোন ইউনিটের সক্রিয়তা বৃদ্ধি এবং আকাশপথে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার এই সামরিক উস্কানি ও প্রোপাগান্ডাকে রুখে দিতে ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রক তাৎক্ষণিক অত্যন্ত কঠোর একটা অবস্থান নেয়। কৌশলগত এয়ার স্পেস মনিটরিং এর মাধ্যমে এই পরিকল্পনা শুরুতেই প্রতিহত করা হয়েছিল। কিন্তু ভারতের আসল লড়াইটা কিন্তু শুধু সীমান্তের ওপারেই ছিল না, লড়াইটা ছিল দেশের ভিতরে ও বাইরে সক্রিয় একটা ভয়ঙ্কর টুলকিট ইকোসিস্টেমের বিরুদ্ধে। পাকিস্তান এবং বাংলাদেশের জামাতিরা ভারতকে ভিতর থেকে ফোকলা করতে অবৈধ অনুপ্রবেশকে একটা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। একদিকে পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার ভোট ব্যাংকের স্বার্থে এবং বাংলাদেশি জিহাদি ও আইএসআই এজেন্টদের পরোক্ষ সুবিধা দিয়ে দেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল, অন্যদিকে এদের প্রোটেকশন দিতে আন্তর্জাতিক স্তরে কাজ করছিল হিউম্যান
রাইটস ওয়াচডগের মতো কিছু সংগঠন। আমেরিকা ও ইউরোপের মদতপুষ্ট এই সংস্থাগুলো পাকিস্তানের হিন্দু বা বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া নির্মম অত্যাচার নিয়ে নীরব থাকলেও ভারত যখনই অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয় তখনই তারা ন্যারেটিভ তৈরি করে যে ভারত নাকি নিজের দেশের মুসলিমদের ওপর অত্যাচার করছে। উদ্দেশ্য ছিল ইউনাইটেড নেশনস এবং মুসলিম দেশগুলোর মাধ্যমে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা। আর এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই টুলকিটের হাত দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত বিস্তৃত ছিল। মাত্র কিছুদিন আগেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং এনআইএ পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো ডকুমেন্ট তৈরি করে অনুপ্রবেশ করানো একটা বড় চক্রকে গ্রেপ্তার করে। এনআইএ স্পষ্ট জানায় যে এই অবৈধ বাংলাদেশিরা ভারতের টেরর অ্যাক্টিভিটিকে বা উগ্রপন্থী কাজের সাথে যুক্ত রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এনআইএর সেই বয়ানকে খারিজ করে দিয়ে নজিরবিহীনভাবে রায় দিয়ে দেয় যে অবৈধভাবে কোনো বাংলাদেশি মুসলিম বিনা ডকুমেন্টসে ভারতে এলেই তাকে আতঙ্কবাদী হিসেবে দেখা যাবে না। শুধু তাই নয়, তাদের বেল বা জামিনও দিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এবং এজেন্সির এত লড়াই করার পরও যখন দেশের ভিতরের ইকোসিস্টেম ও আদালত এইভাবেই অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছিল, তখন ভারত সরকার বুঝে গিয়েছিল যে আইনি মারপ্যাচের সময় নষ্ট না করে পুরো খেলার নিয়মটাকেই এবার বদলে দিতে হবে। আর এখানেই শুরু হয় অজিত দোভালের আসল মাস্টার স্ট্রোক। সাউথ ব্লকের অত্যন্ত গোপনীয় বৈঠকে ডোভাল ভারতের সীমান্ত নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স টিমকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেন। কেন্দ্র সরকার এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে দেশের ভিতরের টুলকিট বা আইনি ব্যবস্থার কারণে কেন্দ্র সরাসরি অ্যাকশন নিতে গেলে বাধা আসবে। তাই এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর মূল দায়িত্ব রাজ্য সরকারের মাধ্যমে কার্যকর করতে হবে। আর এই লক্ষ্যে বিজেপি তাদের সম্পূর্ণ ফোকাস লাগায় পশ্চিমবঙ্গের ওপর। পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর সেখানে বসানো হয় এক কট্টর জাতীয়তাবাদী নেতৃত্বকে, যেমন শুভেন্দু অধিকারী, যিনি একটা সময় মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ থাকায় তৃণমূলের সমস্ত নারী নক্ষত্র এবং 1 কোটি অবৈধ ভোটারের তথ্য খুব ভালোভাবেই জানেন। আর তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তিনি যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মার মতো কট্টর ভূমিকায় কাজ করতে পারে। এর পাশাপাশি বর্ডারের বিএসএফকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যাকেই অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেখবে তখনই যেন সরাসরি অ্যাকশন নেওয়া হয়। যার ফলস্বরূপ 25 বছর বয়সী খাদেমুল ইসলামের মতো অনুপ্রবেশকারীরাও এখন বর্ডার পার হতে গেলেই সোজা উপরে চলে যাচ্ছে। আর ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এখন আরও অনেক বেশি আধুনিক। সীমান্ত জুড়ে বসানো হয়েছে অ্যাডভান্স সেন্সর সিস্টেম এবং লেজার ভিত্তিক আধুনিক নজরদারি প্রযুক্তিও। এর ফলে রাতের অন্ধকারে ঘন কুয়াশায় বা কাঁটাতারের নিচে গর্ত খুঁড়েও যদি কেউ ঢোকার চেষ্টা করে সে সাথে সাথেই ধরা পড়ে যাবে। এরপর রাজ্যে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলার ক্ষমতা ব্যবহার করে এখন এই অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যেখানে সুপ্রিম কোর্টও সহজে ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু ভারতের এই প্ল্যান কি শুধু বর্ডার সিল করার মধ্যে সীমাবদ্ধ রয়েছে? একেবারেই নয়। আসল খেলা তো শুরু হয়েছে ওপারে, যাকে আমরা বলছি মিশন বাংলাদেশ। 1971 সাল থেকে ক্রমাগত আসা কোটি কোটি অবৈধ বাংলাদেশি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। বস্তি বানিয়ে ক্রাইম করে কিংবা দাঙ্গা ও উগ্রপন্থা ছড়াচ্ছে এবং সস্তায় শ্রম দিয়ে ভারতীয়দের কাজও কেড়ে নিচ্ছে তারা। এই ভোট ব্যাংক ভারতের অর্থনীতি ও সমাজকে যেন ধ্বংস করছিল। আসাম ও ত্রিপুরার পর এবার পশ্চিমবঙ্গের রাস্তা বন্ধ হওয়ায় বাংলাদেশের একমাত্র ভারতের ঢোকার রাস্তাটাও পুরোপুরি আটকে গেছে। এরপর শুরু হয়েছে কাউন্টার মাইগ্রেশন বা ফেরত পাঠানোর প্রক্রিয়া। অতীতে শেখ হাসিনা সরকার মুখে প্রো ভারতের কথা বললেও তারা আসলে সাইলেন্ট জিহাদকেই মদত দিত এবং অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার ব্যাপারেও ভারতকে কোনো সাপোর্ট দেয়নি বলেই মনে করেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বৈশ্বিক স্তরে এখন যেমন ডলারাইজেশন বা ডলারের পতন ঘটছে, তেমনি ভারত এই অঞ্চলে শুরু করেছে র্যাডিকালাইজেশন বা ইসলামিক জিহাদকে রিভার্স করানোর প্রক্রিয়া। ডলারের ফান্ডিং শেষ হওয়া মানেই উগ্রপন্থার জ্বালানিও শেষ হয়ে যাওয়া।
আর ভারত ইচ্ছা করেই ডক্টর ইউনূসকে ক্ষমতায় আসতে দিয়েছিল। ইউনূসের কাজই ছিল বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করা এবং ভারতের বিরুদ্ধে কড়া বয়ান দেওয়া। ইউনূস আসার পর যখন হিন্দুদের ওপর অত্যাচার হাইলাইট হলো, তখন পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দুরাও জেগে উঠেছিল এবং যার ফলাফল আমরা ব্যালট বক্সেই দেখতে পেয়েছি। এর পাশাপাশি ভারত বাংলাদেশের ইকোনমিক ব্যাকবোন এমনভাবে ভেঙে দিয়েছে যে বর্তমান বা ভবিষ্যতে যে কোনো সরকারি আসুক না কেন বাংলাদেশে, তারা ভারতের উপরই মারাত্মকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। এবার আসা যাক ভারতের চূড়ান্ত চাল বা ফাইনাল স্টেপে। ভারত 1 কোটি থেকে শুরু করে প্রায় 10 কোটি অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে ফেরত পাঠানোর মেগা প্ল্যান তৈরি করেছে। তবে এই কাজটা সহজ নয়, কারণ এর ফলে বড় ধরনের দাঙ্গা হওয়ার ঝুঁকিও থাকে। তাই বিজেপি সরকার ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি এবং উড়িষ্যায় লোকাল স্তরে ডিটেনশন ক্যাম্পও তৈরি করার নির্দেশ দিয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। পাশে বিহারেও কট্টরপন্থী প্রশাসনকে সক্রিয় করা হয়েছে, যাতে বাংলায় ক্র্যাকডাউন শুরু হলে এই বাংলাদেশিরা অন্য কোনো রাজ্যে আর পালাতে না পারে। আর এদের সবাইকে প্রথমে এই ডিটেনশন ক্যাম্পে এনে জড়ো করা হবে। সেখানে বায়োমেট্রিক, হাতের ছাপ এবং ডিজিটাল শনাক্তকরণের মাধ্যমে তাদের সম্পূর্ণ বায়োডেটা তৈরি করা হবে। এই তথ্য তুলে দেওয়া হবে বাংলাদেশের নতুন সরকারের হাতে। বাংলাদেশ যদি নিজেদের লোককে ফেরত নিতে অস্বীকার করে এরপর, তাহলে ভারতের কাছে রয়েছে মোক্ষম চাল। প্রথমত, ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকার দেউলিয়া করে দিয়ে গেছে এবং ভারত বাংলাদেশের পূর্বের সমস্ত চুক্তিও বাতিল হওয়ায় নতুন বিএনপি সরকারকেও ভারতের পায়ে পড়ে পুনরায় চুক্তি করতে হবে। এর ফলে তখন ভারত স্পষ্ট বার্তা দেবে বাংলাদেশকে যে আমাদের কথা মতো অবৈধ নাগরিকদের ফেরত না নিলে সমস্ত ইকোনমিক সাপোর্ট ও বর্ডার ট্রেড বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয়ত, ভারত এখনও শেখ হাসিনাকে নিজেদের আশ্রয়ে রেখেছে। এর মানে হলো ওখানকার সরকার যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়, তবে ভারত আবারও 2024-এর মতো কাউন্টার আন্দোলন গড়ে তুলতে পারে, যেখানে এবারে মাঠে থাকবে আওয়ামী লীগের কর্মীরাও। এই ভয়ে বিএনপি বা জামাতপন্থী কোনো নেতাই ভারতের শর্ত অমান্য করার রিস্কও নিতে পারবে না। আর ঢাকা ইতিমধ্যেই এর আঁচও পেয়ে গিয়েছে। তাই বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপি এখন 24 ঘন্টায় সীমান্তে পাহারা দিচ্ছে, যাতে পশ্চিমবঙ্গ থেকে তাড়া খাওয়া কোটি কোটি অবৈধ মুসলিম নিজেদের দেশে ফিরে শরণার্থী সংকট তৈরি করতে না পারে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে গোটা বাংলাদেশ এবং ভারতের ভিতরের গদ্দাররা ভাবছিল তারা ভারতের ক্ষতি করছে, কিন্তু অজিত দোভালের নিখুঁত গোয়েন্দা জাল ও রণকৌশল তাদের নিজেদের পাতা ফাঁদে তাদেরকে বন্দি করে ফেলেছে। আগামী 5 বছরে এই কাউন্টার মাইগ্রেশন যখন পূর্ণ শক্তিতে চলবে, তখন বাংলাদেশের ভিতরের পরিস্থিতিও যে কতটা ভয়ঙ্কর হবে তার ধারণার বাইরে। তবে ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে যে নয়া ভারত কোনো আপোষ করবে না, এটাই এখন যেন ভারতের স্পষ্ট বার্তা। কি বলবেন ভারতের এই মাস্টার স্ট্রোকের বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।